দেখো, কথা ছিল যে ২৯শে জুলাই এই অ্যানাউন্সমেন্ট আসতে পারে, কিন্তু তার ১ সপ্তাহ আগে যে এসে যেতে পারে তার কোনো রকম সেরকম আভাস ছিল না। যারা আগাম আভাস দিয়েছিলেন তাদেরটা মিলে গেছে, কিন্তু যেটা কনফার্মেশনের দিকে এগোচ্ছিল যে ২৯শে জুলাই একটা গ্র্যান্ড ওয়েলকাম হবে জেমি ম্যাকলারেনের, বাট সেটা ১ সপ্তাহ আগে হয়ে গেল। খুব ভালো হলো, অনেকেরই চাপা উত্তেজনা কাজ করছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোটা মিটে গেছে এবং সমস্ত বিষয় নিয়ে কথা বলার রয়েছে। অবশ্যই ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু টাইম স্ট্যাম্পগুলো দেওয়া থাকবে, সুবিধা হবে যে কে কোনটা দেখতে চাইছে। তো অনেক বিষয় বলার রয়েছে। প্রথমে একটা পার্সোনাল বিষয় দিয়ে শুরু করব। আজকে ইস্টবেঙ্গলের একটা প্রোগ্রাম ছিল কেসিসিতে, মানে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি, এবং সেখানে ইস্টবেঙ্গলের সমস্ত প্লেয়ার এই সিজনে এখনও অবধি যতজন সিগনেচার হয়ে টিমে যোগ দিয়েছে তাদের আনভেল করা হয়েছে মিডিয়ার সামনে, এবং সেখানে পার্ট ওয়াইজ করা হয়েছে, গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরওয়ার্ড, এইভাবে কোচ, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, ক্লাব অথরিটিস এবং যারা স্পন্সর রয়েছেন, ইনভেস্টার রয়েছেন, প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং মিডিয়ার একটা গ্র্যান্ড ইনভিটেশন ছিল। এবং লাকিলি আমি গতকাল ইনভিটেশন পাই ইস্টবেঙ্গলের মিডিয়া ম্যানেজারের তরফ থেকে। প্রথমে সেই কারণে আমার চ্যানেলের তরফ থেকে এবং আমাদের প্রত্যেকের তরফ থেকে মিডিয়া ম্যানেজার অফ ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল ক্লাব, ইমামি কর্তৃপক্ষ, প্রত্যেককে একটা বিগ থ্যাংক ইউ। কি এতদিন ধরে আমরা দেখতাম যে শুধুমাত্র যারা মিডিয়াস রয়েছে, যারা নিউজ কভার করে, তারা সেখানে যেতে পারে বা তারা সেই ছাড়পত্র পায়, কিন্তু যারা ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটার রয়েছে, যারা শুধুমাত্র ফুটবলটাকে অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে অডিয়েন্সের সামনে, তারা সেই সুযোগটা পায় না। ২ বছর আগে অনেকের হয়তো মনে থাকবে, অগাস্ট মাসে একটা দিন ছিল যেদিনকে ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি কর্তৃপক্ষের পথ চলা শুরু হয়েছিল। একটা বড় প্রোগ্রাম ছিল গ্র্যান্ড হোটেলে, এবং সেখানে কিন্তু আমি গেছিলাম, আমি ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সেই দিনকেও ডাক পেয়েছিলাম। ২ বছর পরে এই প্রোগ্রামে আমি ডাক পেয়েছিলাম আজকের অনুষ্ঠানটাতে উপস্থিত থাকার জন্য, বাট ডিউ টু সাম এমার্জেন্সি আমি যেতে পারিনি। আমাকে প্ল্যান সকালে ক্যান্সেল করতে হয়, সব কিছু রেডি থাকার পরেও। আই এম সরি ফর দিস, বাট হ্যাঁ, আমি প্রমিস করতে পারি যে ইন ফিউচার যদি আমাকে আবারও ডাকা হয় আমি নিশ্চিতভাবেই যাব, অন বিহাফ অফ আমাদের যারা অডিয়েন্স রয়েছে, আমাদের যারা ফলো করে, যারা রেগুলার বেসিসে ভিডিও দেখে আমাদের চ্যানেলের, তাদের জন্য সেই জায়গাটা যাওয়াটা কর্তব্য। কারণ হয়তো এই সুযোগটা সবসময় লাইফে আসে না বা সবার কাছে আসে না। আমার কাছে এসেছিলো, আই এম লাকি, আই এম ফর্চুনেট, এবং সেটার জন্য তোমাদেরই ১০০% ক্রেডিট রয়েছে। তোমরা আজকে এই চ্যানেলকে বা আমাকে সেই জায়গাতে রিচ করিয়েছো যে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে আমাকে ডাকার মতো প্রয়োজন মনে পড়ে, এবং সেটাকে আমি ভীষণভাবে রেসপেক্ট করে চেয়েছিলাম যে আজকে যেতে, দ্বিতীয়বারের মতো ইস্টবেঙ্গল এবং ইমামির এই প্রোগ্রামে থাকতে, সেখানে প্লেয়ার বা কোচ সমস্ত মানুষদের সাথে দেখা হতো, অন্য মিডিয়া হাউসের সাথে দেখা হতো, বাট সেই অপরচুনিটি আমি আজকে মিস করেছি আমার প্রবলেমসের জন্য। ইন ফিউচার অবশ্যই যাব, আবারও ডাকলে আবারও যাব, তোমাদের জন্যই যাব। আর ইস্টবেঙ্গলের প্রোগ্রামটা খুব ভালো হয়েছে দেখলাম, এবং সেখানে সমস্ত লিডিং মিডিয়া হাজির ছিল, তারা প্রত্যেকে ফটো শেয়ার করে দেখিয়েছে। আমি জানি না যে আমার বাইরে আর কতজন যারা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার, যারা কোনোভাবে কোনো মিডিয়ার সাথে যুক্ত না, বা কোনো ব্যানারের তলায় বা কোনো ছাতার তলায় বা কারোর তলায় গিয়ে কাজ করে না, যারা পুরোপুরি নিজের পায়ে দাঁড়িয়ে ভিডিওটা করে, আমি জানি না কতজনকে ডাকা হয়েছে। কারণ গেলে আমি দেখতে পেতাম অনেকের সাথেই হয়তো পরিচয় হতো, দেখা হতো, কথা হতো, আনন্দ হতো, বাট হয়নি। ইট ওয়াজ অ্যান আনফর্চুনেট সিচুয়েশন ফর মি অ্যান্ড ফর মাই চ্যানেল অলসো, বাট ইন ফিউচার আমি অবশ্যই যাবো আবারও ডাকলে। আই এম থ্যাঙ্কফুল টু ইস্টবেঙ্গল ক্লাব এগেন। তো যাই হোক, এটা ছিল আমার নিজের পার্সোনাল বক্তব্য। এরপর অবশ্যই ঢুকবো বেশ কিছু ট্রান্সফার রিউমারে, যার মধ্যে প্রথমটা অবশ্যই কিন্তু আসছে চেন্নাইন এফসির জন্য। ডিনলিয়ানা রেন্থলেই রাইট ব্যাক ওড়িশা এফসিতে রয়েছে। আপাতত ডিনলিয়ানাকে কিন্তু ওয়েনকোয়েল চেন্নাইন এফসিতে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা শুরু করেছেন, এবং সেখানে শোনা যাচ্ছে চেন্নাইন এফসি কিন্তু অ্যাডভান্স স্টেজ অফ নেগোসিয়েশনে রয়েছে ওড়িশা এফসির সাথে, যে তাকে কোনোভাবে যদি সই করানো যায়, যদি পার্মানেন্ট ডিল নাও হয়, তাহলে ওয়েনকোয়েল চাইছেন যে অন্ততপক্ষে 1 সিজন লোনে যাতে তাকে নিয়ে আসা যায়, সেরকম একটা পরিকল্পনা করতে। দেখা যাক, অনেক রাইট ব্যাককে তিনি এই সিজনে ট্রাই করেছেন সিগনেচার করানোর জন্য, বেশ কিছু নাম উঠে এসেছিল। ফাইনালি ডিন লিয়ানা, তার পুরনো ছাত্র, সেটা হয়তো কনফার্ম হতে পারে। দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই প্লেয়ার আপাতত চেন্নাইন এফসির প্লেয়ার, বাট শোনা যাচ্ছে মার্কেটে বেশ কিছু রিউমার রয়েছে, বেশ কিছু ক্লাবের কিন্তু অফার রয়েছে তার জন্য। এবং সেখানে খুব ইন্টারেস্টিংলি আমাদের বাংলা থেকে মোহনবাগান, ইস্টবেঙ্গলের অফার রয়েছে, এবং ওড়িশা এফসির অফার রয়েছে। জানি না কতটা ঠিক ভুল কী রয়েছে, কারণ ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কতটা প্রযোজ্য হবে সিরিয়াসলি কোনো আইডিয়া নেই, কারণ ডেভিডের মতো প্লেয়ারকে ইস্টবেঙ্গল সই করিয়েছে, এবং দুজন বিদেশি সেন্টার ফরওয়ার্ড রয়েছে, সেখানে আরও একজন ইন্ডিয়ান ফরওয়ার্ড খুব একটা ভ্যালু অ্যাড করবে না। আর মোহনবাগানের দিকে যদি তাকানো যায়, তাহলে 3জন বিদেশি সেন্টার ফরওয়ার্ড রয়েছে, তার পাশাপাশি ইউথ প্লেয়ারের মধ্যে সুহেল আহমেদ ভাট রয়েছে। তো রহিম আলী যোগ দিলে হয়তো এক্সট্রা পাওনা হবে টিমের, বাট সেটা কতটা টিমকে স্ট্রং করবে বা কতটা টিমের দরকার রয়েছে, বা রহিম আলীরও কতটা দরকার রয়েছে দুই প্রধানে যোগ দেওয়ার, দ্যাট ইজ এ বিগ ডাউট। হ্যাঁ, ওড়িশা এফসি হয়তো একটা পসিবল ডেস্টিনেশন হতে পারে, কারণ ওদের
একদম টিপিক্যাল সেন্টার ফরওয়ার্ড, ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড কিন্তু ওদের টিমে নেই আপাতত। তো সেখানে একটা কোথাও চান্স হতে পারে, দেখা যাক। রহিম আলীকে চেন্নাইন এফসি রাখছে না, কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে না, সেরকম রাস্তা প্রায় বন্ধই হয়ে গেছে, কারণ যা সব সিগনেচার এই সিজনে ফরওয়ার্ড লাইনে ওয়েনকোয়েল করিয়েছেন, সেখানে রহিম আলীর রাস্তা প্রায় বন্ধ। তো সেহেতু সে অন্য ক্লাব ট্রাই করছে, দেখা যাক কোথায় গিয়ে রহিম আলীর 24-25 সিজনটা স্টার্ট হয়। নেক্সট যে প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে সেই প্লেয়ার কিন্তু হাভি হার্নান্ডেজ, আমাদের অন্যতম চেনা এবং অনেকের পছন্দের একজন বিদেশি মিডফিল্ডার। এটিকে মোহনবাগান, ওড়িশা, বেঙ্গালুরু হয়ে আপাতত সেই প্লেয়ার কিন্তু জামশেদপুরের পথে, যেটা মার্কাসের তরফ থেকে ব্রেকিং হয়ে বেরিয়েছে যে পেপার ওয়ার্কস কিন্তু কমপ্লিশনের পথে রয়েছে। হাভি হার্নান্ডেজ সব কিছু ঠিকঠাক থাকলে জামশেদপুরে জয়েন করতে চলেছে আন্ডার খালিদ জামিল। এটা একটা যথেষ্ট ভালো ইনক্লুশন, রেই তাসিকাওয়াকে রাখা হয়েছে, যে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড, উইং প্রত্যেকটা পজিশনে খেলতে পারে, এবং তার সাথে হাবির মতো প্লেয়ারকে ঢোকানো হচ্ছে, মানে একইভাবে সেন্ট্রাল মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড এবং সেকেন্ড স্ট্রাইকার কখনো এই প্লেয়ারটা কিন্তু ভ্যালু অ্যাড করবে। তো এক্সপিরিয়েন্স রয়েছে আইএসএলে এত বছর ধরে, সেই 2019-20 থেকে কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে আইএসএলে। একটা সিজনেও কিন্তু তার কোয়ালিটি বা ফর্মের যে খুব ডাউন হয়ে একদম নিচে নেমে যাওয়া আমরা সেভাবে দেখিনি। প্রতি সিজনে কিছু না কিছু পারফরমেন্স, কিছু না কিছু ক্লাবের হয়ে ভালো ডেলিভারি করা আমরা রেগুলার বেসিসে দেখছি। হয়তো যখন যে টিমের আর প্রয়োজন পড়ে না বা তারা আপগ্রেড করতে চায় তখন তাকে ছেড়ে দেয়। এই সিজনে যেমন হয়েছে যে হাবির পরিবর্তে আলবার্তো নোগুয়েরা ঢুকেছে বেঙ্গালুরু এফসিতে, সেই কারণে তাকে বেরিয়ে আসতে হয়েছে। বাট হ্যাঁ, আরও একটা দুটো সিজন ইন্ডিয়ান সুপার লিগে কাটিয়ে দেওয়ার মতো ভালো ক্ষমতা কিন্তু হাবির মধ্যে রয়েছে, দেখা যাক ফাইনালি কী হয়। নেক্সট যে রিউমারটা রয়েছে সেই রিউমারটা কিন্তু রাহুল কেপিকে নিয়ে। কালকে ভিডিওতে কথা বলেছিলাম যে রাহুল কেপি কিন্তু কেরালা ছাড়তে পারে বা নাও ছাড়তে পারে, এরকম কন্ট্রাডিক্টরি রিপোর্ট মার্কেটে রয়েছে। কিন্তু ছাড়লে তার একটা পসিবল ডেস্টিনেশন হতে পারে মোহনবাগান, এরকম রিপোর্টও বেরিয়ে আসছে। কিন্তু এটাও বলেছিলাম যে মোহনবাগানের সাথে কোনো রকম অফিসিয়াল লিঙ্ক আপ নেই এই মুহূর্তে, মোহনবাগান খুব একটা প্রয়োজনও মনে করছে না। অবশ্যই সেটা কোচ তিনি আসবেন, টিম দেখবেন, কন্ডিশন দেখবেন, যদি মনে করেন তখন সেখানে মোহনবাগান রাইট উইং ব্যাকআপের জন্য ভাববে। বাট এখন কোনো রকম প্ল্যানিংয়ে নেই, কোনোভাবে প্ল্যানিংয়ের ধারে কাছে আছে বলে শোনা যাচ্ছে না। কিন্তু কালকে রাত্রির থেকে আরও একটা রিউমার রাহুল কেপিকে নিয়ে শুরু হয় যে ইস্টবেঙ্গলে তার একটা মুভ হতে পারে, ইস্টবেঙ্গল এখানে ইন্টারেস্টেড রয়েছে এবং কেরালার সাথে কথা বলে তাকে নিতে পারে। এবার এখানে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে রাইট উইংয়ে লাস্ট সিজনে নন্দা সব থেকে বেশি ম্যাচ খেলেছে, মাহিশও অল্টারনেট করে খেলেছে, এবং এই সিজনে এখনও অবধি প্র্যাকটিস ম্যাচ ধরো বা প্র্যাকটিস সেশনগুলো ধরো, সেখানে যা কিছু রিপোর্ট অন্তত আমি পেয়েছি, নন্দা রাইট উইং অপশনটাতে কিন্তু কার্লোস কুয়াদ্রাতের পছন্দে 1 নম্বর পজিশনে রয়েছে। দ্বিতীয় চয়েস হিসেবে কিন্তু পিভি বিষ্ণু রয়েছে, বিষ্ণুর গত সিজনে একটা ভালো উত্থান হয়েছিল, এবং থার্ড চয়েস হিসেবে আমান সিকের মতো প্লেয়ার রয়েছে। এবং আমরা জানি যে এই টিমটাতে আরও একটা এমন প্লেয়ার রয়েছে যে দুটো উইংয়ে কিন্তু সমান দক্ষতায় খেলতে পারে, সায়ন ব্যানার্জি। তো এতজন রাইট উইংয়ে অপশন থাকার পর রাহুল কেপিকেও রাইট উইংয়ে নিয়ে আসাটা ইস্টবেঙ্গলের জন্য কতটা দরকার একটা বিগ ডাউট রয়েছে। বাট হ্যাঁ, যেভাবে কালকে বলেছিলাম যে ঠিক মোহনবাগানের সাথে যেমন রাহুল কেপির কোনো রকম লিঙ্ক আপের কোনো আপডেট নেই, কোথাও কেউ চয়েস করতে পারে বা উইশ করতে পারে নিজের মতে, বাট ক্লাব এখনও কোনো মুভ করছে না, ঠিক একইভাবে বলতে পারি যে ইস্টবেঙ্গলের সাথেও কিন্তু এখনও অবধি কোনো লিঙ্ক আপ পাওয়া যায়নি। টিমে যোগ দিলে বেঞ্চ স্ট্রেংথ বাড়বে, টিমের স্ট্রেংথ বাড়বে, পজিশনে প্লেয়ার বাড়বে, সবটাই ঠিক কথা, কিন্তু এখনও অবধি তার লিঙ্ক আপ পাওয়া যায়নি। পাওয়া গেলে নিশ্চিতভাবে সেটা নিয়ে পরে কথা বলা যাবে। নেক্সট যে প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে সেই প্লেয়ার অবশ্যই জানো যে আজকে যাকে নিয়ে মোটামুটি সারা রাত দিন ইন্ডিয়ান ফুটবল মেতে রয়েছে, তার স্ট্যাটস ঘাঁটা হচ্ছে, তার অ্যানালিসিস করা হচ্ছে, তার বিষয়ে সমস্ত কিছু জানা হচ্ছে, মুভমেন্ট সম্বন্ধে জানা হচ্ছে সমস্ত কিছু, এবং একটা বিরাট বড় সিগনেচার মোহনবাগানের জন্য এটা। দেখো 2022-23 সিজনে একটা প্লেয়ার আছে মোহনবাগানে, যে প্লেয়ারটা 2018 ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে ছিল, খুব প্রমিসিং একটা প্লেয়ার ছিল, অস্ট্রেলিয়ার ফুটবলে প্রচুর ম্যাচ খেলেছে, ট্রফি জেতা, এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা, সৌদি আরবে গিয়ে ফুটবল খেলা, তারপরে মোহনবাগানে আসা। তাকে নিয়ে মোহনবাগান ফ্যান্সরা ভীষণভাবে উচ্ছ্বসিত ছিল। প্রথম সিজনটা বুঝিয়ে দিয়েছিল যে কী লেভেলের প্লেয়ার দিমিত্রিয়স পেত্রাতস, যাকে আপাতত দিমি বলে ডাকা হয়, এবং সেই প্লেয়ার দেখিয়েছিল কোন লেভেলের সে প্লেয়ার। পরপর দুটো সিজনে প্রুভ করেছে, পরপর দুটো সিজনে আইএসএলে মোহনবাগান আসার পর যে দুটো ট্রফি মোহনবাগান জিতেছে তার পেছনে অন্যতম বড় কারিগর, বা যদি বলে দেওয়া হয় কোট আনকোট যে সবচেয়ে বড় কারিগর, আমার মনে হয় না যে তাতেও খুব একটা দোষের কিছু থাকবে বলে। পরবর্তী সিজনে 2023-24-এ মোহনবাগান আরও একজন অস্ট্রেলিয়ান ফরওয়ার্ডকে সই করায়, যার নাম জেসন কামিংস। সেই সিজনে মানে 22-23 সিজনে এই প্লেয়ারটা এই ম্যাকলারেনের পেছনেই কিন্তু সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার হয়েছিল। সেই প্লেয়ারকে মোহনবাগান সই করায়, এবং দেখা যায় যে হ্যাঁ, তারপরেও সে তার যে ফায়দা রয়েছে সেটা কিন্তু তোলা যাচ্ছে। ফরওয়ার্ড লাইনে গোল করা, এবং মোস্ট ভাইটাল ম্যাচে, যে ম্যাচটা মোহনবাগানকে লিগ শিল্ড দিয়েছিল, সেই ম্যাচেও কিন্তু ভাইটাল মোমেন্টে তার গোল মোহনবাগানকে লিড দেয়, এবং বুঝিয়ে দেয় যে শুধুমাত্র তার নামের বিচারে বা সব থেকে হাইয়েস্ট পেড ফুটবলার হিসেবে সে আইএসএলে আসেনি, সে কিন্তু আইএসএলে এসে প্রথমবার তার টিমকে চ্যাম্পিয়নও করছে। এবং এই সিজনে আরও একটা সিগনেচার হচ্ছে, যে সিগনেচারটাও কিন্তু আগামী দিনে মোহনবাগানকে মাইলেজ দেবে বা দিতে পারে, তার একটা বড়সড় আভাস আপাতত সবার কাছে রয়েছে। প্লেয়ার জেমি ম্যাকলারেন,
অস্ট্রেলিয়ান লিগের তাকে গোট বলা হয়, গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয়, কারণ তার স্ট্যাটস, তার কোয়ালিটি, তার অস্ট্রেলিয়ান ফুটবল লিগের ডমিনেশন বারবার হয়ে তার হয়ে কিন্তু এই কথাগুলো বলে। 5টা গোল্ডেন বুট জিতেছে এ লিগে, যথেষ্ট কোয়ালিটিওয়ালা একজন প্লেয়ার। কেরিয়ারের শুরুতে চলে যায় ইংল্যান্ডে, সেখানে গিয়ে কেরিয়ার স্টার্ট হয় এবং সেখানে ব্ল্যাকবার্নের রিজার্ভ টিমে থাকে। তারপর সেখানে দেখে যে না, খুব একটা ফিউচার এখানে তৈরি করা যাচ্ছে না। অস্ট্রেলিয়া ফিরে এসে পার্থ গ্লোরি, তারপর ব্রিসবেন রোর, এবং সেখান থেকে তার মনে হয় যাবার চলো বিদেশে একটু লাক ট্রাই করা যাক। সেখান থেকে জার্মানি, একদমই ভালো ছিল না জার্নিটা। সেখান থেকে চলে যায় স্কটল্যান্ডে, এবং এখানে সারপ্রাইজিংলি বলে রাখা ভালো যে জেমি ম্যাকলারেন কিন্তু স্কটল্যান্ডের হয়ে ইউথ টিমে ফুটবল খেলেছে। মানে একটা সময় ওর কাছে চান্স ছিল স্কটল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলতে পারবে, অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলতে পারবে। অস্ট্রেলিয়াতেও যেমন ইউথ ফুটবলে ছিল, আবার স্কটল্যান্ডেরও ইউথ টিমের হয়েও কিন্তু খেলেছিল। তো দুটো দেশের হয়ে ওর কাছে চান্স ছিল খেলার। স্কটল্যান্ডেও ফুটবল যে ক্লাবে খেলেছিল হাইবার্নিয়ান এফসি, সেখানেও খুব একটা ওর সময় ভালো কাটেনি, এবং তারপরে মনে হলো যে না, বিদেশের থেকে অস্ট্রেলিয়া সব থেকে বেস্ট প্লেস এবং সেখানে থাকাটাই বেটার হবে। আবারও জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে 2019-এ চলে আসে মেলবোর্ন সিটি এফসিতে, এবং একটা নতুন গল্পগাথা তৈরি হয় জেমি ম্যাকলারেন এবং মেলবোর্ন সিটি এফসির মধ্যে। লটস অফ ম্যাচেস, লটস অফ গোলস, এবং পরপর সিজনগুলো জুড়ে কিন্তু গোল্ডেন বুটও জিততে থাকে। এবং ফাইনালি যখন ক্লাব কেরিয়ারটা অস্ট্রেলিয়া থেকে শেষ করে ইন্ডিয়ার পথে আসছে, তার নামের পাশে তখন 180টা ক্লাব কেরিয়ারের গোল, 11টা জাতীয় দলের গোল, 2টো ওয়ার্ল্ড কাপে দেশের হয়ে যাওয়া, 18 ওয়ার্ল্ড কাপে দিমিত্রিয়স পেত্রাতস এবং এই জেমি ম্যাকলারেনের পুরোটা কেটে যায় বেঞ্চে বসে। কিন্তু 22-এর ওয়ার্ল্ড কাপে জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন তারা দুজনেই কিন্তু গেম টাইম পায়। বাট হ্যাঁ, সেটা বলার মতো বা বিরাট কিছু ব্যাপার না, বাট হ্যাঁ, গেম টাইম পায়, তাদেরকে আমরা দেখি যে ওয়ার্ল্ড কাপে নামছে। এবং এখানে একটা নোটেবল জায়গা মাথায় রাখতে হবে যে মোহনবাগান পরপর 3টে সিজনে 3জন এমন অস্ট্রেলিয়ান ফরওয়ার্ডকে সই করালো যারা 18 এবং 22 এই ওয়ার্ল্ড কাপে কোথাও না কোথাও দেশকে গিয়ে রিপ্রেজেন্ট করেছে। একটা সময় দেখো, একজন ওয়ার্ল্ড কাপারকে সই করানো, একটা ওয়ার্ল্ড কাপারকে নিয়ে আসা, এটা যে কোনো ইন্ডিয়ান ক্লাবের কাছে একটা বড় স্বপ্ন ছিল। আমি আসছি পরের একটা আরও ইন্টারেস্টিং বিষয় আসছি, একটা স্বপ্ন ছিল, কিন্তু এখন দাঁড়িয়ে এটা খুব ইজি হয়ে গেছে এবং মোহনবাগান সেখানটা হিউজ স্পেন্ডিং করছে, এবং 3জন ওয়ার্ল্ড কাপারকে পরপর 3টে সিজনে নিয়ে আসা এতটা ইজি ব্যাপার না। এবং সবথেকে যেটা বড় ব্যাপার, যেই যে জেমি ম্যাকলারেনের সিগনেচারটা, 31 বছর মাত্র বয়স, 4 বছরের একটা হিউজ কন্ট্রাক্ট হয়েছে। লাস্ট এত বড় কন্ট্রাক্ট কোনো বিদেশি প্লেয়ারের সাথে হয়েছিল হুগো বুমোর সাথে। 5 বছরের কন্ট্রাক্টে মোহনবাগান তাকে 2021-এ নিয়ে এসেছিল। যাই হোক, সেই জার্নি 2-2.5 বছর পর আর সেটা কন্টিনিউ করলো না। কার ব্যাড লাক আর কার গুড লাক সেটা সময়ই কথা বলবে। কিন্তু হ্যাঁ, 4 বছরের কন্ট্রাক্টে জেমি ম্যাকলারেনকে নিয়ে আসা, তার যে স্যালারি, তার যে একটা হিউজ মার্কেট ভ্যালু, সেটা প্রুভ করে যে স্পেন্ডিংটা কোন লেভেলে রয়েছে। এবং এর আগে অলরেডি আমরা জানতাম যে আপুইয়ার যে স্যালারি, সেই স্যালারিটা থাকবে 18 কোটির যে স্যালারি ক্যাপ তার বাইরে। এবং দ্বিতীয় নামটা তখনই আমি বলে দিয়েছিলাম, বা আমরা সবাই এটা নিয়ে আলোচনা করেছিলাম, আমি কেউ বড় কেউ কেটা নয়, আমরা সবাই আলোচনা করেছিলাম যে দ্বিতীয় নামটা কে হতে পারে। এটা আমার মনে হয় না যে এর জন্য কোনো রোবট সায়েন্স জানার দরকার রয়েছে। সেই নামটা জেমি ম্যাকলারেন হবে, কারণ আপাতত ও যে স্যালারিটা রিসিভ করবে মোহনবাগানের থেকে, সেটা অন্ততপক্ষে লাস্ট 5 to 6 ইয়ার্সে, মানে যখন থেকে মার্কি প্লেয়ার আসা বন্ধ হয়ে গেছে, ওই যে স্যালারিটা, সেই স্যালারিটা কিন্তু অনেকদিন এরকম কোনো প্লেয়ার পায়নি, যেটা আপাতত জেমি ম্যাকলারেন পেতে যাচ্ছে। দ্যাটস গোয়িং টু বি হিউজ, এবং সেটার অ্যামাউন্ট হয়তো আগামী কয়েকদিনের মধ্যে কোথাও না কোথাও রিপোর্টে বেরিয়ে আসবে। তার কারণেই তাকে 18 কোটি স্যালারি ক্যাপের বাইরে রাখতে হলো। রিসেন্ট টাইমে সেটা অনেক রেকর্ডকে ভেঙে দেওয়ার মতো একটা স্যালারি। দেখা যাক, সেটা যখন ফাইনাল রিপোর্টগুলো বেরিয়ে আসবে তখনই আমরা কনফার্ম হতে পারবো। বাট তার আগে কিছু একটা বলে দিয়ে লাভ নেই, 5 কোটি 7 কোটি 10 কোটি এরকম বলে দিয়ে কিছু লাভ নেই। বাট হ্যাঁ, দ্যাটস আ হিউজ অ্যামাউন্ট, যেটা এমনই হিউজ যে আমাদের অন্তত ভাবনার বাইরে। রিসেন্ট টাইমে অনেক কম ফরেনার এর কাছাকাছি স্যালারিতে গিয়ে রিচ করতে পেরেছে, সেই অ্যামাউন্ট পাওয়া তো অনেক দূরের কথা। তো মোহনবাগান অনেক স্বপ্ন নিয়ে এই প্লেয়ারটাকে নিয়ে আসছে। অস্ট্রেলিয়ান লিগের গ্রেটেস্ট অফ অল টাইম বলে ধরা হয় তাকে, তার গোল, তার কোয়ালিটি, তার পরপর গোল্ডেন বুট জেতা, ডমিনেশন, মেলবোর্ন সিটির সাকসেস, সব কিছু ওতপ্রোতভাবে তার সাথে জড়িয়ে অনেকটা স্বপ্ন মোহনবাগান ম্যানেজমেন্টের রয়েছে, অনেক বেশি স্বপ্ন তার থেকে মোহনবাগান ফ্যান্সদের রয়েছে। কতটা পূরণ করতে পারে, কতটা ভালো হাইটে ম্যাকলারেন নিয়ে যেতে পারে, সেটা সময়ই কথা বলবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 একটা বড় মঞ্চ হবে। আইএসএল নিয়ে আমার মনে হয় না যে বিরাট কিছু ভাবনা চিন্তা এখানে মোহনবাগান ম্যানেজমেন্টে রয়েছে, কারণ সেটা অলরেডি একটা রিদিমে রয়েছে। যেটা মেন টার্গেট সেটা হচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ ভালো কিছু করা এবং ইন্ডিয়ার হয়ে যত বেশি কোএফিসিয়েন্ট বাড়ানো সেটা করা, এবং মোহনবাগানকে প্রথম বারের মতো এএফসি কম্পিটিশনস একটা একদম বেস্ট লেভেল অবধি পৌঁছে দেওয়া। দেখা যাক সেটা কত ভালো হয়, কত ভালোভাবে এই সিগনেচারগুলো ক্লিক করে। অ্যান্ড অবভিয়াসলি 6জন সিগনেচার বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে কমপ্লিট,
অ্যানাউন্সমেন্টও কমপ্লিট। এর বাইরে আর কোনো বিদেশি প্লেয়ার আসবে কি না এটা নিয়ে অনেকের জানার ইচ্ছা রয়েছে। আমি সিরিয়াসলি বলছি, এর আগে এটা নিয়ে ডিসকাস করেছি, নতুন কোনো ব্যাপার না। এএফসি যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স বলে দিচ্ছে যে প্রত্যেকটা মেম্বার অ্যাসোসিয়েশন মানে প্রত্যেকটা ফেডারেশনে যতজন বিদেশি প্লেয়ার রেজিস্ট্রেশনের নিয়ম রয়েছে ততজন বিদেশি প্লেয়ার নিয়েই কিন্তু একটা টিম এএফসি কম্পিটিশনসে খেলতে আসবে। এএফসিতে আলাদা করে বিদেশি প্লেয়ারের কোনো রেজিস্ট্রেশন নিয়ম নেই। অর্থাৎ আমাদের এখানে যেহেতু 6 জন করে বিদেশি প্লেয়ার রেজিস্ট্রেশন হয়, তাই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা এএফসি কম্পিটিশনসে যাওয়ার সময় সেই 6 জন বিদেশি প্লেয়ারকে নিয়ে যেতে পারবে। এখনও অবধি এই নিয়ম রয়েছে। এর বাইরে যদি নিয়ম পরিবর্তন হয় এএফসি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, বাট এখনও অবধি আর কিছুদিন বাকি রয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশনস রাউন্ড, তার আগে কোনো রকম নতুন নিয়ম সামনে নিয়ে আসা হয়নি। বাকিটা পরবর্তী সময়ে দেখা যাবে, কথা বলা যাবে। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।